আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শ্যামারণ্য লেখনীতে ফাহমিদা মেহজাবিন। ২ চামচ সাদা ভাত ডাল দিয়ে মেখে খেয়ে নেয় শ্যামা। এতক্ষণে বুঝতে পারেনি, কিন্তু খাওয়া শুরু করতেই বুঝতে পারে আসলেই তার অনেক খিদে লেগেছিল। দুশ্চিন্তার কারণে বুঝে উঠতে পারেনি। হাত মুছে শামশেরকে বলল তার খাওয়া শেষ। আসুন, আমি আপনাকে আপনার কক্ষে দেখিয়ে দিচ্ছি। আপনার থাকার কক্ষ আমি পরিপাটি করে রেখেছি। না চাচা, আমাকে সবার আগে আপনার মনিবের কাছে নিয়ে চলুন। আমি তার সাথে কথা বলতে চাই আগে। শামসের ইতস্তত কণ্ঠে জবাব দেয়, বেয়াদবি মাফ করবেন ম্যাডাম, কিন্তু আমি আপনাকে আগে বলেছি আমার মনিবকে আপনি চোখে দেখতে পারবেন না, আর ওনাকে অযথা প্রশ্ন করা উনি পছন্দ করেন না। আমি ওনাকে কী প্রশ্ন করব না করব, ওনার কেমন লাগবে না লাগবে সেটা না হয় আমরা কথা বলার পর বুঝে নিব। আর আপনার মনিব নিশ্চিত আমাকে এখানে দাওয়াত খেতে এক রাত থেকে গিয়ে শান্তিমতো সকালে চলে যাওয়ার জন্য ডেকে আনেননি, তাই না? কথা তো ওনার আছেই আমার সাথে, ঠিক বললাম তো? শামসের নামে বুড়ো লোকটি থতমত খেয়ে যায়। কিছুক্ষণ থমথমে নীরব থাকে, কিছু একটা বলার জন্য ইতস্তত করতে থাকে। শ্যামা একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, আমাকে চোখ বন্ধ করতে হবে ওনার সাথে কথা বলতে হলে, তাই তো? চমকে ওঠে বুড়ো শামসের কথাটা শুনে। হয়তো এইভাবে শ্যামা তার মনের ভাব বুঝতে পারবে সেটা আশা করেনি। সে দ্রুত মাথা নিয়েই সম্মতি জানায়। শ্যামা এক দৃষ্টিতে তাকিয়ে আছে বুড়ো লোকটির দিকে। এই বয়সে লোকটির উপর কম ঝাপটা যাচ্ছে না। এই যে এত রাতেও মনিবের হুকুম পালন করতে হচ্ছে তাকে। এখন বুঝতে পারছে কেন তার চোখের নিচে কালি পড়েছে, কেন লোকটি সবসময় এত ক্লান্ত দেখায়। মায়া হয় শ্যামার লোকটির প্রতি। সে ঠিক করল লোকটির কাজ আর কঠিন করবে না, অন্তত কোনো পাল্টা জবাব দিয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলে, আমাকে তাহলে কি করতে হবে এখন? লোকটিকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। হয়তো ভেবেছিল শ্যামা সন্ধ্যার মতো চোখ বন্ধ করার কথা শুনে রেগে যাবে। সে দ্রুত বলতে লাগলো, ম্যাডাম, আপনাকে তেমন কিছু করতে হবে না। আমি আপনাকে আপনার কক্ষে নিয়ে যাব। সেখানে টেবিলে একটা কাপড় রাখা আছে, তা দিয়ে আপনি চোখ বেঁধে অপেক্ষা করবেন। মনিব আপনার কক্ষে আসবে কথা বলতে। শ্যামা উপর থেকে নিজেকে স্বাভাবিক দেখালেও মনটার ভেতর ভেতর খচখচ করতে থাকে তার। সে আজ পর্যন্ত কোনো পরপুরুষের সান্নিধ্যে আসেনি, কিন্তু এখন সে সম্পূর্ণ অচেনা এক পুরুষের সাথে সাক্ষাৎ করতে চলেছে, তাই কিছুটা নার্ভাস। তার উপরে তারই বাড়িতে একটি ঘরে এবং সেই লোকটির সামনে তাকে চোখ বাঁধা অবস্থায় থাকতে হবে। এমন বিদঘুটে পরিস্থিতিতে কোনোদিন পড়তে হবে জীবনে ভাবেনি সে। শামশের তাকে পথ দেখিয়ে দোতলা একটি কক্ষে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে দুটো দরজা পেরোলেই তার কক্ষ। শামশি তাকে ভেতরে অপেক্ষা করতে বলে হারিয়ে যায় বাম পাশের করিডোর অন্ধকারে। সেই পাশের করিডোরে কোনো আলো নেই, তাই ভালো করে ঠাউর করতে পারল না শ্যামা সেদিকে কাঠামো। যতদূর চোখ যায় শুধু কালি ঘোষা ঘন অন্ধকার সেদিকে, যেন কাছে গেলে গ্রাস করে ফেলবে যে কোনো কিছুকে। শামসের এই কালি ঘুয়া অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর শ্যামার বুক ভরে বড় একটা দীর্ঘশ্বাস নেয়। তারপরে দরজা খুলে প্রবেশ করে কক্ষে। কক্ষটি বেশ প্রস্থ, যেমনটা কোনো জমিদার বাড়ি হওয়া উচিত তেমনটাই। কক্ষের ঠিক মধ্যখানে রয়েছে একটা বড়সড় কাঠের খাট, সাথে হাতের কারুকাজ করা তোষক আর বালিশ। খাটের ঠিক পাশে রয়েছে একটি বেডসাইড টেবিল, তাতে রাখা রয়েছে পিতলের জগ আর একটি গ্লাস। তার কয়েক হাত দূরে রয়েছে একটি প্রস্ত জ্বালানা, যেখান থেকে পিছনে জঙ্গলটা আর বাঁ পাশের পুকুরটা বেশ ভালোভাবে দেখা যায়। তার বিপরীত পাশে দেওয়ালে রয়েছে মস্ত বড় এক কালো কাঠের আলমারি, আর আলমারির সাথে লাগানো রয়েছে বড়সড় আয়না। একটি ড্রেসিং টেবিল, সেই ড্রেসিং টেবিলের উপরে সেই অনাকাঙ্ক্ষিত কালো কাপড় রাখা দেখতে পায় সে। এটা দিয়েই তার আর সেই ব্যক্তির মধ্যে এক সাময়িক দেয়াল তৈরি হবে। ড্রেসিং টেবিলের আয়নার দিকে চোখ যায় শ্যামার। তার গায়ের রং একেবারে কুচকুচে কালো তা নয়, আর একটু হালকা হলে অনায়াসে সে শ্যামলার কাতারে পড়ে যেত। তার অন্তত তাই মনে হয়। শুনেছে শ্যামলা মেয়েরা নাকি অনেক মায়াবতী হয়, অনেক পুরুষই অনায়াসে সেই মায়ায় মুগ্ধ হয়। আচ্ছা, ওই আরেকটু ব্যবধান সৃষ্টিকর্তা যদি পূরণ করে দিতেন, তাহলে আজকে তার জীবনটা অন্যরকমের হতো। সেও কি কোনো পুরুষের চোখে মায়াবতী হয়ে যেত? নিজের ভাবনাগুলো শুনেই নিজেই হেসে ফেলল শ্যামা। হাসলে তার ডান গালে একটা টোল পড়ে। চোখগুলো
অধর চন্দ্র আকার ধারণ করে। দীর্ঘ পলকের কাজল কালো প্রাণবন্ত চোখগুলো তখন যে অপার মায়া বহন করে সে কখনো খেয়াল করে দেখেনি হয়তো। খেয়াল করলে তো সে পুরুষটি, সে যদি জানতে পারতো সে ইতিমধ্যেই কারো হৃদয়ে নতুন অনুভূতি পূরণ করছে, তাহলে এমন ভাবনা কখনই রাখতো না নিজের প্রতি। সে আমার দীর্ঘকালো চুল যা খোপা করে রেখেছিল তা ছেড়ে দিল সে। মুহূর্তে কোমর পর্যন্ত ছেয়ে যায় চুলগুলো। সে নেহাত চোখ বাঁধানোর সুবিধা হবে বলেই করেছে তা, কিন্তু তার সেই অবজ্ঞতা পুরুষটি তো জানা নেই। সে ভেবে নিয়েছে শ্যামা তাকে ইমপ্রেস করার জন্য করেছে এসব। গর্বে বুক ফুলে যায় তার। সে ভাবে নিজেকেও আয়নায় দেখে নিবে একবার, কিন্তু পর ভাবে তার তো শ্যামাকে দেখা মানা। তাই হতাশ হয়ে সেই চিন্তাটা বাদ দিয়ে দেয় তার। শ্যামা কালো কাপড়টি দিয়ে নিজের চোখ বন্ধ করতে আবারও একটা দমকা হাওয়া ছুঁয়ে যায় তাকে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দেয় ঘরে অন্য কারো আগমন ঘটেছে। সে ছাড়া অন্য কেউ উপস্থিত রয়েছে ঘরটিতে, কিন্তু কখন সে তো দরজা খোলার আওয়াজ পায়নি। এত ভারী এবং পুরনো দরজা কোনো শব্দ ছাড়াই খোলা সম্ভব নয়। তাহলে কি করে সামনে এলো? তাহলে কি তার মনের ভুল? খোলা চলে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে শ্যামাবতী। আমি আরেকটা শর্ত যোগ করতে চাই, তোমার চুল সবসময় খোলা রাখতে হবে এই বাড়িতে। বাড়ির বাইরে গেলে অবশ্যই বেঁধে যাবে। আমি চাই না অন্য কেউ তোমার মায়ে মোহিত হোক, যেমনটা আমি হয়েছি। তোমার মায়ে মুগ্ধ হওয়ার অধিকার শুধু আমার। একটি সুমিষ্টি পুরুষালী কণ্ঠ বলে উঠল। হঠাৎ তার পেছন থেকে সে অপরিচিত কিন্তু অনেক পরিচিত পুরুষালী কণ্ঠটি ভেসে আসতে সর্বাঙ্গ কেঁপে ওঠে শ্যামার, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয়। এই লোকটা সাধারণ কেউ নয়। তাকে সাধারণ মানুষের গণ্ডিতে ফেলে প্রশ্ন করার মানেই নেই। তার উপর সে নিশ্চিত যে প্রশ্ন করলেও তার উত্তর পাবে না। সে এখানে এসেছে এর শেষ দেখতে, দেখতে যে লোকটি কোনো উদ্দেশ্য বহন করেছে কিনা তার প্রতি। শব্দের উৎস দিকে ঘুরে তাকায় শ্যামা, সাথে সাথেই কারো ঠান্ডা নিঃশ্বাস লাগে তার কপালে। দু কদম পিছিয়ে যায় সে। লোকটি তার এত কাছে এসে দাঁড়িয়েছিল, এটা বুঝতেই লজ্জা পায় শ্যামা। লজ্জায় গাল দুটো গরম হয়ে যায় শ্যামার। বুকের বাপাসটা কম্পন সৃষ্টি হয়। আমতা আমতা করে বলে ওঠে, আমার মিথ্যা প্রশংসা করে লাভ নেই। আপনি যদি ভাবেন এসব শুনে আমি মোমের মতো গলে যাব, আপনার সকল প্রস্তাব মেনে নিব, তাহলে ভুল ভাবছেন আপনি। মুহূর্তে গম্ভীর হয়ে যায় সেই পুরুষালী কণ্ঠটি। একটু রাগ মিশ্রিত স্বরে বলে ওঠে, আমি মিথ্যা বলছি না শ্যামা। মিথ্যা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। যদি মিথ্যা বলি তোমাকে পেতে হতো, তাহলে এতগুলো সত্যি কথা বলতাম না তোমাকে, যা শুনে তুমি রেগে চলে গিয়েছিলে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শ্যামা। সে কি তাকে রাগিয়ে দিয়েছে কোনোভাবে? সরি, আপনার খারাপ লাগতে পারে, তবে আপনি যেভাবে প্রশংসা করলেন সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। আমার জন্ম থেকে আমাকে এটা বলা হয়েছে যে আমি অসুন্দর। কারো কারো ভাবনায় কুৎসিত। কোনো পুরুষ মানুষ আমাকে তার কোনো প্রতিবন্ধকতা বা সায়ত্ব না থাকলে গ্রহণ করতে রাজি নয়। তাহলে আমি কি আপনার কথাগুলো মিথ্যা প্রশংসা ভাবা খুব বেশি অন্যায় করে ফেলেছি? একটা দীর্ঘশ্বাস ভেসে আসলো সামনের মানুষটার পক্ষ থেকে। হয়তো নিজেকে শান্ত করার চেষ্টা করেছে, নিজের রাগ সংযম করার চেষ্টা করেছেন। দুঃখিত, আমার এভাবে রেগে যাওয়া উচিত হয়নি। আসলে মিথ্যা, ধোঁকা, ছলচাতুরি এসব আমি প্রচণ্ড ঘৃণা করি। আমি সবসময় সত্যকে বেছে নেওয়ার পণ করেছি। তাই তো আমার শর্তগুলো যতটা অদ্ভুত হোক, আমি আগেভাগেই আমার সত্য তোমাকে জানিয়ে দিয়েছি। আমি কোনো মিথ্যা সম্পর্ক চাই না শ্যামা। তাই পরের বাড়ি থেকে কখনো এটা ভুলে বা ভুল ভেবে ভুল করবে না যে আমি তোমাকে কোনোভাবে মিথ্যা বলেছি। শ্যামা লোকটির কথা যত শুনছে ততই মুগ্ধ হচ্ছে। আসলেই তো, লোকটি যদি তাকে মিথ্যা বলে তার করে নিত, তাহলে কি তার কাছে ব্যাপারটা আরও সহজ হতো না? তিনি যদি নিতান্তই রাত কাটানোর জন্য মেয়ে খুঁজতে থাকতেন, তাহলে তিনি কি চাইতেন আমাকে আটকে রাখতে পারতো না? আমাকে বিয়ে করার মতো ঝামেলা কেন জড়াতে চাইবেন? তবু একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে তাকে এইভাবে কেন পেতে চাইছে তিনি? কী উদ্দেশ্য ওনার? শেষমেশ প্রশ্ন করে ফেলে সে, আমাকে বেছে নেওয়ার কি বিশেষ কোনো কারণ রয়েছে? আমি চলে গেও অন্য কেউ আসবে, তাদের মধ্যে কেউ হয়তো এই শর্তগুলো মেনে নিবে, তাহলে আমাকেই কেন আবার ডেকে আনলেন? এটা তোমার ভুল ধারণা। কেউ সহজে এই শর্তগুলো মেনে নিবে না। হয়তো অর্ধলোভে কেউ কেউ মেনে নিবে, কিন্তু পরে যে তার শর্ত ভঙ্গ করবে না তার নিশ্চয়তা আছে। বিষয়টা একটু ভাবলে নিজে উপলব্ধি করতে পারবে তুমি। তবে তোমার মতো আত্মবিশ্বাসী
আত্মসম্মানী মেয়েকে অনায়াসে বিশ্বাস করা যায়। আমি শুধু এতটুকু বলতে পারি তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি বিশ্বাস যে তুমি আর যাই করো কখনো আমার বিশ্বাস ভঙ্গ করবে না। বুড়োকুচকে জিজ্ঞেস করে শ্যামা, সেটা আপনি কিভাবে বলতে পারেন? এটি আমাদের প্রথম সাক্ষাৎ। আপনি অপরিচিত কাউকে এভাবে বিশ্বাস করতে পারেন না। তোমাকে আমাকে আগেও বলেছি, মাঝে মাঝে ক্ষণিকের পরিচয় যথেষ্ট হয় কাউকে চেনার জন্য। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আপনার ফিলোসফিও, এটাও মেনে নিলাম আপনার আমাকে পছন্দ হয়েছে। কিন্তু আমার এসবের কিছু পছন্দ হয়নি, শুরু থেকেই হয়নি। আপনি আমাকে বিশ্বাস করলেও আমি আপনাকে বিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি তাহলে আপনার শর্তগুলো কিভাবে মেনে নিই? কিভাবে নিজেকে আপনার হাতে তুলে দিই? আমার কিছু প্রশ্নের উত্তর দাও। তোমার উত্তরের মধ্যে তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাবে। অবাক হয়ে যায় শ্যামা। কেমন প্রশ্ন? শ্যামা, তুমি কি খেয়াল করেছো তুমি এই মুহূর্তে একটা অচেনা কুখ্যাত বাড়ির মধ্যে রয়েছো, যার ত্রিসীমানায় কোনো মানুষ নেই। তুমি সেই বাড়ির এই একটি বদ্ধ ঘরে চোখে কালো কাপড় বেঁধে একজন অচেনা পুরুষের সাথে কথা বলছো। তুমি তাকে চেনো? একদমই চেনো না। জানো? একদমই জানো না। বিশ্বাসও করো না। আপনি কি এবার আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? এবার মৃদু হাসির কম্পন শুনতে পায়। হাসতে হাসতে জবাব দেয় সে, না, আপাতত তোমাকে ভয় দেখানোর ইচ্ছা নেই আমার। আমার প্রশ্ন শুধু বোঝাতে চাই, এই যে তুমি এখন এইভাবে এই জায়গায় আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, তোমার কি ভয় হচ্ছে? তোমার কি আমাকে খারাপ লাগছে? সত্যি করে বলবে কিন্তু। ধরা পড়ে যাওয়ার ন্যায় চমকে উঠল শ্যামা। তার আসলে খারাপ লাগছে না। তাই যতটা খারাপ লাগবে ভেবেছিল ততটুকু অন্তত নয়। সত্যিটাই বলে সে। হ্যাঁ, আমার খারাপ লাগছে না এভাবে কথা বলতে। আর আপনাকে ভয় হওয়ার প্রশ্নই আসে না। আমি ভীত হলে কখনোই আসতাম না। তবে এটা কোনো উত্তর হলো না আমার প্রশ্নের। শুধুমাত্র আপনাকে খারাপ লাগছে না বলেই আমি রাজি হয়ে যেতে পারি না। শামশের বলল, তোমার বাবা নাকি অসুস্থ। ওনার চিকিৎসার টাকার জন্য কি তুমি এখানে আসতে রাজি হয়েছ? আপনি কি এবার আমার দুর্বলতা তুলে ধরে আমাকে মানানোর চেষ্টা করবেন? একদম না। তুমি তোমার দুর্বলতার কাছে নত হওয়ার থেকে মরে যেও শ্রেয় মনে করেছো। আমি সেখানে আঘাত করার কথা ভাবতেও পারি না। তাহলে কেন আনছেন এমন কথা? আমি এখানে শুধু আপনার শর্তগুলোর উদ্দেশ্যে জানতে এসেছি। আমাকে কোনো সদুত্তর না দিলে আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। আমার পক্ষে যদি তোমার সব কিছু বলে দেওয়া সহজ হতো, তাহলে আমি কখনোই তোমার কাছে নিজেকে এভাবে লুকিয়ে যেতাম না। আমি আগেই বলেছি, আমি সবসময় সত্য বলার পণ করেছি। আমি যদি এই মুহূর্তে তোমার কাছ থেকে কিছু লুকিয়ে থাকি, তার কারণ আমি সত্যি অপার এই মুহূর্তে। আমার এতটুকু দুর্বলতা কি মেনে নেওয়া যায় না? তুমি একটু আগেই বললে তোমার এইভাবে থাকতে খারাপ লাগছে না। তাহলে একটু চেষ্টা করলে কি মানিয়ে নিতে পারবে না আমার সাথে? বিচলিত কণ্ঠে প্রশ্ন করল লোকটি। শ্যামা চুপ হয়ে যায়, কোনো জবাব দেয় না। মাথার মধ্যে সব তলা পাকিয়ে যাচ্ছে যেন। লোকটিকে মন বলছে বিশ্বাস করার কথা, কিন্তু মস্তিষ্ক তাদের সায় দিচ্ছে না। এমন দোনাটানে পড়ে যে কী করবে বুঝতে পারছে না। তোমার মস্তিষ্কে এত চাপ প্রয়োগ করার দরকার নেই শ্যামা। তোমাকে যে এক্ষুনি জবাব দিতে হবে তা কিন্তু নয়। ধীরে সুস্থে ভেবে জবাব দিও। এখান থেকে যাওয়ার পরে তুমি ভাবতে পারো, আমি অপেক্ষা করব তোমার জন্য। সে তার জন্য অপেক্ষা করবে। এমন কথা শুনে আবার শ্যামার হৃদয় শিহরিত হয়ে যায়। কিছু বলতে চেয়েও বলতে পারে না। এই জবাব কি বলবে সে? এদিকে লোকটা বলতেই থাকে, শ্যামা, একটু আগে তুমি তোমার প্রাণ দিতে যাচ্ছিলে। এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। তোমার বাবা এখনও জীবিত আছেন, মারা যায়নি। উনি যদি তোমার এমন একটা দুর্ঘটনার কথা শুনতো, তাহলে উনি কত কষ্ট পেতেন। কষ্ট পেয়ে মারা যেতেন ভেবে দেখেছ? হয়তো শেষ সময় শান্তি পেতেন না এটা ভেবে যে তার জন্যে হয়তো তার মেয়েটা প্রাণ হারিয়েছে। নিজে নিজেকে দোষ দিতেন। এভাবেই চরম আত্মগ্লানি নিয়ে ইহকালে ত্যাগ করতেন। শ্যামা, মৃত্যুর মধ্যে একটা আলাদা শান্তি আছে। সবার ভাগ্যে সে শান্তি নসিব হয় না। নিজেকে আর নিজের বাবার এই শান্তি থেকে কখনোই বঞ্চিত করো না, ঠিক আছে? এরপর আর কখনো এমন কাজ করো না। সে আমার মনে তীব্র অনুশোচনা জন্ম নেয়। এভাবে তো ভেবে দেখেনি সে। আসলে কি বোকামি না? আসলে সে অনেকবার বোকামি করেছে। এভাবে বাবা আরও কষ্ট পেত। তার চোখ বেয়ে অঝরে অশ্রু গড়াতে থাকে। ফুপে কাঁদতে থাকে সে। অনেক চেষ্টা করেও আটকাতে পারে না অশ্রুগুলো। তখনই সে একটি পুরুষালী হাতের টান অনুভব করে।
পরক্ষণে সে নিজেকে আবিষ্কার করে একজোড়া শক্ত বাহুতে। সে তখনও কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছিল না। লোকটি আস্তে আস্তে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সে আমার অনেক শান্তি লাগছে। মনে হচ্ছে তীব্র দাবানলের খরার পর এক বর্ষার বৃষ্টি হয়েছে তার হৃদয়ের জমিনে। এটা তার ঠিকানা। এখান থেকে কোথাও যেতে চায় না সে। এখান থেকে বেরোলেই সে আবারও বাস্তবতার আন্দোলনের চাপে পুড়ে মরবে। লোকটির মৃদু কণ্ঠস্বর আওয়াজ ভেসে আসে মাথার উপর থেকে। কান্না করো না শ্যামা। কান্না করার মানায় না তোমাকে। তোমাকে শক্ত আর রৌদ্ররূপে মানায়। শ্যামা এখনো নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। সে যে এই মুহূর্তে একজন অচেনা পুরুষের বাহু ধরে রয়েছে, বিষয়টি বোধগম্য হতেই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু লোকটির গায়ে অসীম শক্তি যেন। এত চেষ্টা করেও তিল পরিমাণ দূরত্ব সৃষ্টি করতে পারল না সে তাদের মধ্যে। তার ব্যর্থ চেষ্টার মাঝেই সে লোকটির নত কণ্ঠে আবারও শুনতে পেল, এরপর যদি কখনো মনে হয় তোমার এই জীবন তোমার লাগবে না, এই জীবন তুমি আর রাখবে না, তাহলে তোমার জীবনটা আমাকে দিয়ে দিও, কেমন? ফেলে যখন দিবে তখন আমাকে তো দিলে সমস্যা নেই, তাই না? তোমার জীবনে বাকিটুকু সময় আমার, আর তার বদলে আমার সব কিছু তোমার। কি বলো? প্রস্তাবটা ভালো না? প্রস্তাবটা কিন্তু এখনো বহাল আছে। আমাকে বিয়ে করে নিজেকে আমাকে সঁপে দাও, দিয়ে দাও। তার বদলে আমার সব কিছু তোমার। সে আমার সেই কণ্ঠের মানুষটির দিকে তাকানোর একটি ব্যর্থ চেষ্টা করল। লজ্জা তার গাল দুটো আবার গরম হয়ে যায়। লোকটি কি এইমাত্র তাকে প্রপোজ করলো? তার জীবনের বাকি সময়টা তাকে দিয়ে দেওয়ার মানে কি এই নয় যে তিনি তার সাথে সারাটা জীবন কাটাতে চান? তার ভাবনার মাঝি হুট করে ছেড়ে দেয় লোকটি তাকে। সাথে সাথে একরাশ শূন্যতা গ্রাস করে শ্যামাকে। তার এতটা খারাপ লাগছে কেন বুঝতে পারছে না সে। একটু আগেও তো নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল। শামসের সকালে তোমার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা ট্রান্সফার করে দিবে। বাবার চিকিৎসা নিয়ে আর কোনো চিন্তা করো না, উনি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। শ্যাম অবশেষে নিজের ভাষা খুঁজে পায়। চমকে উঠে জিজ্ঞেস করে, টাকা ট্রান্সফার করে দেবে মানে? আমি তো এখনো হ্যাঁ বলিনি। এই টাকাটা আমার জন্য কিছু নয় শ্যামা। এগুলো আমাকে যারা দিয়েছিল তারা কেউ নেই, আর এগুলো আমার কোনো প্রয়োজনও লাগবে না। তুমি এগুলো আমার বিয়ের আগের উপর ভেবেই নিয়ে নাও। আপনার মাথা ঠিক আছে তো? টাকাগুলো পেলে আমার এখানে ফিরে আসার কারণটা শেষ হয়ে যাবে। আমি হয়তো আর কখনো এখানে ফিরবো না। তাহলে? একদম নয়, বরং এর বিপরীত হবে বলে আমি মনে করি। তোমার মতো আত্মবিশ্বাসী মেয়ে যে সৎ পথে উপার্জিত অর্থ দিয়ে তার বাবার চিকিৎসা করাতে চায়, সে নিশ্চিত এত বড় একটা অ্যামাউন্ট নিয়ে পালিয়ে যাবে না। আমার টাকা যদি তোমার বাবার সুস্থ হয়ে ওঠে, তাহলে তুমি চিরজীবনের জন্য আমার কাছে ঋণী হয়ে যাবে। তখন তুমি আমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তোমার ব্যক্তিত্ব, তোমার বিবেক তোমাকে আমার কাছে নিয়ে আনবে। এই টাকাটা আমি তোমার উপহার হিসেবে বা উপকারের চেয়ে বেশি নিজের স্বার্থের জন্য দিচ্ছি। তুমি নির্দ্বিধায় এগুলো গ্রহণ করতে পারো। আপনি আমাকে একটু বেশি মহান ভাবছেন, তবে আপনাকে হতাশ হবে বলে সতর্ক করে দিতে চাই। আমি কিন্তু এতটা মহান নই। আমি টাকা অবশ্যই নেব। টাকাটা আমার ভীষণ প্রয়োজন, তাই মানা করার প্রশ্নই আসে না। তবে আমি কোনো কথা দিতে পারবো না যে আমি ফিরে আসব। আপনি এবার ভেবে দেখুন আমার টাকা দিতে চান কি না। আবার লোকটির মৃদু হাসির কম্পন টের পায় শ্যামা। ঠিক আছে শ্যামা, তাহলে দেখাই যাক কি হয়, দেখি কার বিশ্বাস জয় হয়। এরপর আবার সে দমকা হওয়া, তারপর সব চুপ। উপস্থিতির দ্বিতীয় সত্তাটা চলে গেছে। হয়তো তার চোখ বন্ধ এখন, তাই তার ষষ্ঠ ইন্দ্র এতটা প্রখর এই মুহূর্তে। আস্তে আস্তে চোখের কালো কাপড়টি খুলে নেয় সে। চোখ খুলতে যথারীতি সে দেখতে পায় সে সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে কক্ষটিতে। ট্রেনে বসে এখনও কাল রাতের কথাগুলো ভেবে চলেছে শ্যামা। শামসের সকালেই তাকে গাড়ি করে নিয়ে এসেছে, ট্রেনে তুলে দিয়েছে। তার মানুষটির কোনো উপস্থিতি টের পায়নি সে সকাল থেকে। ট্রেনে বসে গন্তব্যের জন্য অপেক্ষা করতে করতেই তার ফোনে SMS আসে। তার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা জমা হয়েছে। মেসেজটি দেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামা। লোকটি তাহলে আসলেই সিরিয়াস ছিল। এতগুলো টাকা এইভাবে দিয়ে দিল উনি? তার মনের অস্থিরতা শুধু বেড়েই চলেছে। লোকটি অদ্ভুত, ভারী অদ্ভুত। মস্তিষ্ক বলছে, পালাও শ্যামা, এই মোহে পড়ে না তুমি। এই মোহে পড়লে তুমি জ্বলে পড়ে ছারকার হয়ে যাবে। আবার মন বলছে, একবার বিশ্বাস করলে ক্ষতি কি? তোর জন্য কি আর কেউ কখনো এতটা করেছে? তাহলে তোকে একবার মনে তার ঠাঁই দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? মন মস্তিষ্কের এই দোনাটানের মাঝে হেনাকে মেসেজ করে জানায় সে টাকার ব্যবস্থা হয়ে গেছে। তারপর ফোনটিকে রেখে দিতে যাবে,
তখনই তার মাথায় হঠাৎ একটা ভাবনা খেলে যায়। গুগলে সার্চ অপশন টাইপ করে নির্জন কুঠির, তারপর অপেক্ষা করতে থাকে রেজাল্টের। বাড়িটি যেহেতু পুরনো জমিদার বাড়ি, তাহলে তার কোনো রেকর্ড অবশ্যই থাকবে ইন্টারনেটে। নার্ভাস হয়ে অপেক্ষা করতে থাকে শ্যামা রেজাল্টে দৃশ্যমান হওয়ার। অবশেষে তার কাঙ্ক্ষিত রেজাল্টটা ভেসে ওঠে স্ক্রিনে। তবে সেখানে তেমন কিছু লেখা নেই যা তার মানে তার মনের প্রশ্নগুলোর জবাবের প্রতি কোনো ইঙ্গিত বহন করে। নির্জন কুঠির বাড়িটি ইংরেজ আমলে তৈরি হয়েছে। তালুকদার বংশে যারা এখানে জমিদারি দখল ছিল, তার বেশ কয়েক যুগ ধরে জমিদার করে এসেছিল। তাদের জমিদারি সেই যুগে বেশি বিস্তৃত লাভ করেনি তেমন। তবে শেষ কয়েক বছর রেকর্ড দেখা যাচ্ছে তাদের জমিদারি রাতারাতি যেন কয়েক গ্রামে বিস্তারিত হয়েছে। বলা হয়েছে জমিদারের জমির তালুকদার তার পুত্র মাত্র 21 বছর বয়সী তার নিকট জমিদারি হস্তান্তর করেন এবং তারপরেই তাদের জমিদার ফুলে ফেঁপে উঠে থাকে। এমনকি বর্তমানে নির্জন কুঠিরটি তিনি নির্মাণ করেছেন। তবে এই বিষয়টি খুব আশ্চর্যজনক যে তালুকদার বংশের লোকটি এই তালুকদার বংশ এত বিস্তৃত করেছে, জমিদারি এতটা বিস্তৃত করেছে, তার ব্যাপারে ধরতে গেলে কোনো কিছু উল্লেখ নেই। তার নামটি পর্যন্ত উল্লেখ নেই। তারপর কি হলো তার সাথে, সে কবে মারা যায়, তালুকদার বংশে কি হয়েছিল এরপর, এমন কোনো কিছু উল্লেখ নেই। যেন ইতিহাসের পাতা থেকে মুছে গেছে এই শত বছরের গৌরব, শত বছরের জমিদারি প্রথা। যেন একজন কিংবদন্তি ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে হঠাৎ করেই। স্ট্রেঞ্জ। এসব ভাবতে ভাবতে আবার হঠাৎ তার মনে পড়ে সে তো লোকটির নাম জিজ্ঞেস করতেও আবার ভুলে গেছে। ভাবা যায় লোকটির সম্পর্কে কাল থেকে অনবরত ভেবেই চলেছে সে। তার সাথে সাক্ষাৎ হয়েছে, সে তাকে এতগুলো টাকা পর্যন্ত দিয়েছে, অথচ সে এখনও লোকটির নাম অবধি জানে না। হঠাৎ করে মানুষটির নাম জানার তীব্র বাসনা জেগে যায় তার মনে। আদৌ কি কখনো জানা হবে তার নাম যদি সে না ফিরে যায়? ভাবনাটি মনে আসতে অজানা কারণে তার মনটা খারাপ হয়ে যায়। অথচ তার এখন হাসি খুশি থাকার কথা। সে যে উদ্দেশ্যে গিয়েছিল তা সফল হয়েছে। বাবার চিকিৎসার আর বিলম্বনা হবে না। তবু মনে একরাশ অপরিচিত শূন্যতা যেন মিলে যেতে চাইছে না। জানলার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো একটা অসম্ভব ভাবনা উদয় হয়। এই লোকটি সেই শেষ জমিদার নয় তো? পরক্ষণে সে তার ভাবনায় হেসে উড়িয়ে দেয়। অবশেষে বেশি ভাবনার সময় পেল না। ট্রেন গন্তব্যে পৌঁছে গেল। সে দ্রুত কদমে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে প্রবেশ করে বাবার রুমের দিকে এগিয়ে যেতেই বাবার রুমের সামনে দিব্য ও তার স্ত্রী নীলাকে দেখে অবাক হয়ে যায় শ্যামা। এর আবার এখানে এসেছে কেন? দিব্যকে তাও মানা যায়, হয়তো হঠাৎ বিবেকে বাজছিল তাই সে বাবাকে দেখতে এসেছে। কিন্তু নীলা কেন এসেছে? সে তো তাদের দুজোকে দেখতে পারে না। মা দিব্যকে জড়িয়ে ধরে কাঁদছে। হেনা একপাশে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে দিব্য ভাবলেশীনভাবে মাকে নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করছে। তার পাশেই নীলা দাঁড়িয়ে এমনভাবে নাক ছিটকাচ্ছে যেন সে বিদঘুটে কোনো কিছু দেখে ফেলেছে। সে আমাকে এখনও কেউ খেয়াল করেনি। এগিয়ে যেতে যেতেই সে দিব্যর বিরক্তমাখা কণ্ঠ শুনতে পায়। আহ মা, কি করছো? আয়রন করা শার্টটা পুরো কুঁচকে ফেললে তুমি। আমার এরপর আবার অফিসে যেতে হবে। এখন এমন কুঁচকে যাওয়া শার্ট পরে যেতে হবে তোমার কারণে। পাশ থেকে নীলা ফোড়ন কাটে। কাকে কি বোঝাচ্ছ দিব্য? উনি কি এসব আয়রন করা কাপড় আর কুঁচকে যাওয়া কাপড়ের মধ্যে পার্থক্য বোঝেন নাকি? সারা জীবন তো ওই সস্তার রংচটা সুতির কাপড় পরে এসেছেন, তাই ন্যাকামো করার সময় এসব আর খেয়াল করেনি। মা এইসব শুনে দিব্যর থেকে দূরে সরে দাঁড়ায়। অশ্রুসিক্ত নয়ন নিচে করে ইতস্তত কণ্ঠে বলে ওঠে মা। বৌমা ঠিকই বলেছে রে খোকা, আমি সত্যি এসব বুঝতে পারিনি। তুই তো বাড়ি আসিস না, তোকে দেখার জন্য মন উতলা হয়ে উঠেছিল এতদিন, তাই তোকে দেখে নিজেকে সামলে রাখতে পারিনি। তুই রাগ করিস না খোকা। হ্যাঁ, হয়েছে হয়েছে, আর তোমার মায়া দেখাতে হবে না। তোমাদের মায়া কতটুকু আমার জানা আছে। এতদিন কত তো তোমাকে বললাম বাড়িটা বিক্রি করে আমার ভাগটা আমাকে দিয়ে দিতে। আমার টাকার প্রয়োজন, কই রাজি করাতে পেরেছ বাবাকে? তাই এখানে কি এখন সম্পত্তির ভাগ চাইতে এসেছিস এখন? বাবা মরে যাবে শুনে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিতে আগেই বৈঠক সেরে ফেলতে এসেছিস? হঠাৎ শ্যামার কণ্ঠ শুনে সবাই চমকে ওঠে। এতক্ষণ পর তাকে লক্ষ্য করে সবাই। মা তাকে দেখে এগিয়ে আসে। এসেছিস মা? কোথায় ছিলে এতক্ষণ? চিন্তায় আমার পরাণ যায় যায় অবস্থা এখনো। শ্যামা মাকে জড়িয়ে ধরে বলে, এই তো মা চলে এসেছি। এত চিন্তা কেন করতে হবে বলো তো? হেনা বলেছে আমাকে তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করনি,
তোমার বিচার আমি পরে করছি, আগে আমাদের অপ্রত্যাশিত মেহমান দুটির সাথে একটু আলাপ করে নিই। শ্যামার টিপ্পনি শুনে দিব্য এবং নীলা দুইজনে বুড়কুচকে তাকায় তার দিকে। কী রে, কথা বলছিস না কেন? কী কারণে এসেছিস এখানে? দিব্য নাক ছিটকে বলে, তোকে দেখতে আসিনি অন্তত, এত ফালতু সময় আমার নেই। আমি নীলার প্রেগনেন্সি চেক আপ করাতে এসেছিলাম, সেখানে মা আর হেনা এদিকে দেখতে পাই। বলি, তোর কি আক্কেল জ্ঞান আছে? তুই বাবাকে এত বড় প্রাইভেট হাসপাতালে ভর্তি করিয়েছিস, তুই জানিস এখানের কয়েকদিনের ফি কত? জেনে শুনে সরকারি হাসপাতালে না নিয়ে গিয়ে এখানে ভর্তি করেছিলিস কেন? আমার বাবার চিকিৎসা আমি কোথায় করাবো না করাবো সেটা ব্যাপারে নাক গলানোর অধিকার তোকে কে দিয়েছে? আমার বাবা হাসপাতালে বিল কি তোকে ভরতে হবে নাকি? কোনোদিন তো 1 পয়সা ওষুধের টাকা দিয়ে বাবা মায়ের সেবা করেছিস, এ কথা তো কোনোদিনও বলতে পারবি না। তাহলে আমার বাবার চিকিৎসা কিভাবে করাবো সেটা না হয় আমাকে বুঝতে দে। তোর টাকা তোর কাছে রাখ, তোর কাছে টাকার জন্য হাসপাতাল এসে বাবার চিকিৎসা করানোর জন্য তোর কাছে হাত পাড়াতা লাগবে না। শ্যামের এমন জবাবে দিব্য লজ্জা পেয়ে যায়। এভাবে তাই চোখে আঙ্গুল দিয়ে তার ভুল দেখিয়ে দেওয়া হবে সে ভাবতে পারেনি। তবে সেও দমে যাওয়ার পাত্র নয়, নির্লজ্জের মতো জবাব দেয়, বাবা মাকে দেখাশোনা করিস ভেবে নিজেকে এত মহান ভাবার দরকার নেই। বুড়ি হয়ে গেছিস, তবু এখনও মা বাবার ঘাড়ের উপর পড়ে আছিস। তোর তো আর কোনো খরচ নেই, তাহলে মা বাবার ভরণ পোষণ দিতে সমস্যা কোথায় তোর? তোর দায়িত্ব এটা, এখানে কোনো বড় তীর মারিসনি তুই। আমি তো জানি এসব ভুলভাল বুঝিয়ে বাবার কান ভাঙিয়েছিস আমার ব্যাপারে, তাই তো বাবা বাড়িটা বিক্রি করতে রাজি হচ্ছে না। নয়তো বাবা বুঝতো যে আমি ছোট চাকরি করি, তার উপর বিয়ে করেছি, আমার সামর্থ্য নেই তাদের ভরণ পোষণ দেওয়ার। আর এখনও বাবার চিন্তা আছে বলেই বলেছিলাম যে কোনো সরকারি হাসপাতালে গেলে সস্তায় মিটে যেত সব। নীলা পাশ থেকে মুখে দুঃখে দুঃখে ভাব ফুটিয়ে তুলে দিব্যর কাঁধে হাত রেখে বলে, বাদ দাও দিব্য, কাকে কি বলছো? এরা কি আর তোমার কষ্ট বুঝবে নাকি? বিশেষ করে তোমার ওই বড় বোনটা, ও তো তোমায় দু চক্ষে বিষ মনে করে। তাই তো দেখো কিভাবে কথা শোনাচ্ছে সুযোগ পেয়ে। ঠিক বলেছি নীলা, আমারই ভুল হয়েছে গায়ে পড়ে মায়া দেখিয়ে। শেষ হয়েছে তোদের স্বামী স্ত্রীর নাটক, তাহলে ভালো ভালো এখান থেকে বিদায় হ। এখানে আমার বাবার জীবন মরণের লড়াই করছে, ওই রুমটায় তোদের সাথে তর্ক করার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। হ্যাঁ, যাচ্ছি, আমাদের কোনো শখ নেই এখানে দাঁড়িয়ে অপমান সহ্য করার। চলো নীলা, আসো। এই বলে তারা চলে যেতে নেয়, তখনই ডাক্তার অপর পাশ থেকে এগিয়ে এসে তাদের দিকে বলতে শুরু করে, মিস শ্যামা, টাকার ব্যবস্থা হয়ে গেছে তো? আমি আপনার কথা মতো অপারেশনের প্রিপারেশন নিয়েছি। জি ডক্টর, টাকার ব্যবস্থা হয়ে গেছে। কোথায় জমা দিতে হবে, কী কী ফর্মালিটি বাকি আছে তা জানার জন্য আমি আপনার কাছেই আসছিলাম। গুড, আপনি আপনার বাবার ফাইল নিয়ে রিসেপশনে যান, সেখানে টাকা জমা দিয়ে কিছু কাগজ পূরণ করতে হবে, সেখানে আপনাকে বলে দিবে সব কিছু। আমি যত দ্রুত সম্ভব রোগীকে রেডি করার জন্য অপারেশন থিয়েটারে যাচ্ছি। ধন্যবাদ ডক্টর। ডক্টরকে জবাব দিয়ে রিসেপশনের দিকে যেতে নিবে, তখনই পথ আটকে দাঁড়ায় দিব্যের এমন ব্যবহারে বিরক্ত বোধ করে শ্যামা। কী রে, সমস্যা কি তোর? যেতে বলেছি না তোকে? এভাবে পথ আটকে দাঁড়ানোর মানেটা কি? তুই এতগুলো টাকা কোথায় পেলি সত্যি করে বল। আমাদের অগোচরে তুই অলরেডি বাড়ি বিক্রি করে দিসনি তো? এমন করলে কিন্তু আমি ছেড়ে দেব না বলে দিলাম। ওই বাড়ি আমার হক আছে, ছেলে হিসেবে আমি তোদের থেকে ভাগ বেশি পাবো। আমার ভাগের টাকা আমাকে না দিলে আমি কিন্তু কোর্টে যাব বলে দিলাম। শ্যামা তার ভাইয়ের এমন কথা শুনে বিস্ময় হয়ে তাকিয়ে থাকে তার দিকে। বাবার অপারেশনের টাকা জোগাড় হয়েছে, সে খুশিতে না হোক অন্তত ঝামেলা করবে না এতটুকু আশা করেছিল। আর এই ছেলে কিনা তার বাবার অপারেশনের টাকার ভাগ বসাতে চাচ্ছে। এটা কি সত্যি তার ছোট্ট দিব্য ভাই, যে টিফিনের টাকা জমিয়ে জমিয়ে বাবার হাতে দিয়ে বলতো, তুমি দেখো বাবা, আর একটু বড় হই, তারপর আমিও টাকা কামাবো, তোমাকে আর কাজ করতে হবে না, তোমার অসুস্থ শরীর নিয়ে তোমায় কষ্ট করতে হবে না। পুরনো স্মৃতি মাথায় আসতে আবার মনটা বিষিয়ে উঠল শ্যামার। সে নিজেকে সংযম করে জবাব দেয়, দুঃখিত মিস্টার দিব্য, আপনাকে হতাশ করে বলতে হচ্ছে যে এই টাকাটা বাড়ি বিক্রির টাকা নয়, তাই আপনার যা করার আপনি করতে পারেন, এবার আপনি যেতে পারেন। তাহলে এত টাকা কোথায় পেলি তুই? সে জবাব আমি তোকে দেওয়া জরুরি মনে করছি না। নীলা মুখ ভেঙচিয়ে বলল, জবাব দেবে কি করে? হয়তো জবাব দেওয়ার মুখ নেই তাই দিচ্ছে না। রাতারাতি এত টাকা তো এমনি এমনি আসে না, দেখো কি কোন
কানাগলিতে গিয়ে কোন পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে এসেছে। দিব্যনীলার কথা শুনে এমনভাবে হেসে ফেলল যেন অনেক হাসির একটা কৌতুক শুনে ফেলেছে সে। কি যে বলো না নীলা, চেহারা দেখেছে এর? একে কোনো পুরুষ মানুষ ফ্রিতেও ছুঁয়ে দেবে না। শ্যামা কথাগুলো বোধগম্য হওয়ার আগে থাপ্পড়ের শব্দ সঞ্চিত হয় করিডোরে। পাশে ফিরে দেখে মা দাঁড়িয়ে আছে, চোখ মুখে তার রাগ ঘৃণা স্পষ্ট ফুটে উঠেছে। দিব্য তার গালে হাত দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে কখনো ভাবেনি মা তার গায়ে হাত তুলতে পারবে। শ্যামাও কম অবাক হয়নি। দিব্য মায়ের সব থেকে আদরের সন্তান, তার উপরে হাত তোলা তো দূর, তাকে কখনো শক্ত গলায় বকেছে বলেও মনে পড়ে না তার। তাই মাকে এই রূপে দেখে সবাই অবাক হয়ে যায়। মায়ের দিকে রাগে কাঁপতে কাঁপতে বলে ওঠে, আমার মেয়ের নামে আর একটা বাজে কথা বলবি তো সির্ফ খুন করে ফেলবো, এখান থেকে বলে দিলাম। ছি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে যে তোর মতো কুলাঙ্গার পেটে ধরেছি আমি। নিজের বোনের নামে এসব বলতে লজ্জা লাগলো না তোর? তুই অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছিস, তবু আমি কখনো তোকে ঘৃণা করিনি। সবসময় দোয়া করেছি আমার ছেলেটা যেখানে আছে ভালো থাকুক। কিন্তু তোর এই অধন পতন হয়েছে কি জানতো? আরে আমার মেয়ে তো আমার গর্ব, তার নাম মুখে নেওয়ার যোগ্যতা নেই তোর। এক্ষুনি দূর হ আমার চোখের সামনে থেকে। যদি লজ্জা শরম কিছু থেকে থাকে এরপর আর কখনো আমাদের সামনে আসবি না। দিব্য চোখমুখ রাগে শক্ত হয়ে গেছে, এখনো গালের একপাশ ধরে রেখেছে সে। সে একবার মায়ের দিকে আরেকবার শ্যামার দিকে ঘৃণিত মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে গটগট করে চলে যায় সেখান থেকে। নীলাও যায় তার পিছু পিছু। যাওয়ার আগে একবার মুখ ভেঙচিয়ে বলল না। শ্যামা মায়ের কাঁধে হাত রাখে, মা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আমাকে ক্ষমা করে দিস মা, এমন ছেলে পেটে ধরেছি আমি। মা, তুমি শুধু শুধু কষ্ট পেও না তো। আর আমি একদম ঠিক আছি, এসব কথা আমার গায়ে লাগে না। আর কি আমাকে নিয়ে কি ভাবলো তা দিয়ে আমার কিছু আসে যায় না। মা তখনও কাঁদতে থাকে, শ্যামা মাকে শান্ত করার চেষ্টা করে। মা এসব ছাড়ো তো, এসবের মাথা ঘামানোর সময় নেই এখন। বাবার অপারেশন হবে আজকে, তোমাকে এখন উপরওয়ালাকে ডাকতে হবে, দোয়া করতে হবে যাতে অপারেশন সফল হয়, তাহলে বাবা সুস্থ হয়ে যাবে। বাবার কথা বলায় কাজ হয়। এবার মা চোখ মুছে সোজা হয়ে দাঁড়ায়। শ্যামা মাকে শান্ত করে রিসেপশনের দিকে হাঁটা দেয়। কথাগুলো তার গা সওয়া হয়ে গেছে, তার মানে এই নয় যে তার কষ্ট হয় না। এমন কথা শুনলে অনেক কষ্ট হয় তার, কিন্তু এই কষ্ট দেখানো যাবে না কাউকে। কেউ যদি জানতে পারে তাদের কথায় সে প্রভাবিত হচ্ছে, তাহলে সেটা তাদের জয় হবে, আর সে তাদের জিততে দিবে না। এই মুহূর্তে কোনো কিছু ভালো লাগছে না তার। এই মুহূর্তে কেন জানি সে অবজ্ঞাত পুরুষটির কথা খুব মনে পড়েছে তার। কি জানি বলেছিল সে, খোলা চুলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে শ্যামাবতী। আর সেটিকে মিথ্যা প্রশংসা বলে ভেবেছিল, তাই কিভাবে রেগেও গিয়েছিল তিনি। কথাগুলো মনে পড়তে আনমনে হাসি চলে আসে তার মুখে। হাসপাতালের লোকগুলো কেমন আর চোখে তাকাচ্ছে তার হাসি দেখে। শ্যামা তা খেয়াল করে নিজেকে সংযম করার চেষ্টা করে, কিন্তু মুখে তখন স্মিত হাসি লেগেই থাকে তার। মনে মনে নিজেকে শাসাসে, উফ শ্যামা, কি হয়েছে তোর? এভাবে নিজে নিজে হাসলে লোক তোকে পাগল বলবে। তুই কি নতুন নতুন প্রেমে পড়েছিস নাকি? নিজে ভাবনা শুনে নিজেই চমকে ওঠে। সে কি লোকটিকে পছন্দ করে নাকি? মনের গহীন থেকে তখন একটি জবাব আসে, হ্যাঁ শ্যামা, তুমি তাকে পছন্দ করো। হাসপাতালের করিডোরে একটি বেঞ্চে বসে আছে শ্যামা। বাবার অপারেশন আজ রাতে করা হবে। বাবার অবস্থা সময়ের সাথে সাথে অবনতি ঘটে চলেছে, তাই ডাক্তাররা আজই অপারেশন সেরে ফেলতে চান। মা আর হেনা অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে ও। মা তো যেতেই চাইছিল না, কিন্তু মা আর হেনার উপর এই 2 দিন ধরে অনেক ধকল গিয়েছে। ভালো করে দুদণ্ড বসে বিশ্রাম নেওয়া হয়নি তাদের, তাই আজ আবার তাদের রাত জাগাটা ঠিক মনে হয়নি তার। তাই কোনো মতে সে আছে বলে বুঝিয়ে দিয়ে এবং অপারেশনের শেষে ফোন করে জানাবে প্রতিজ্ঞতা করে বাড়ি যেতে বলেছে তাদের। তারাও রাজি হয়েছে। রাত এখন প্রায় 11:30 বাজে। বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর 1.5 ঘন্টা হয়ে গেছে। ভেতর কি হচ্ছে না হচ্ছে কোনো খবর পাওয়া যাচ্ছে না। মাঝে একবার এক নার্স বের হয়ে এসেছিল, সে জিজ্ঞেস করলো, নার্সটি কিছু বলেনি, ব্যস্ততা দেখে পাশ কাটিয়ে চলে যায়। হাসপাতালের করিডর সম্পূর্ণ একাশে একটি মুহূর্তে। অন্যান্য রোগীরা ঘুমিয়ে গেছে, স্বজনরা ভিজিটিং আওয়ারে শেষ হয় যে যার গন্তব্যে চলে গেছে। এভাবে একা একা বাবার অপারেশন শেষ হওয়ার অপেক্ষা করতে করতে অনেক নার্ভাস লাগছিল শ্যামার।
এত অস্থির লাগার ব্যাপার জানলে হয়তো মা আর হিনাকে চলে যেতে বলতো না তখন। তার অনেক ভয় হচ্ছে। ডাক্তার স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এই অপারেশনের রিস্ক আছে অনেক বেশি। অপারেশন সাকসেসফুল হওয়ার চান্স 50-50। তাই তার মানে অপারেশনে সাকসেসফুল না হলে বাবা হয়তো আর ফিরে আসবে না তাদের ভিতর। মা আর হিনাকে এসবের কিছুই বলেনি সে। এসব জানলে মা আবার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়বে। মনের অস্থির ভাবটা সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যেন বেরিয়ে চলেছে। হাত পা প্রচুর কাঁপছে, গলা শুকে কাঠ হয়ে আছে। তবু উঠে পানি খেতে যাওয়ার সাহস পাচ্ছে না সে যাওয়ার পর যদি ডাক্তার বের হয়ে আসে সেটা ভেবে। একসময় ঘড়ি কাটায় 12টা বাজে, আর তার সাথে সাথে বিকট শব্দ তুলে সে আমার ফোনটি বেজে ওঠে। নিস্তব্ধ নির্জন করিডোরে ফোনের আওয়াজটি যেন আরও বেশি জোরালো শোনায়। নার্ভাসনেসের মধ্যে হঠাৎ এভাবে ফোনের আওয়াজে শুনে চমকে ওঠে শ্যামা। কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে ফোনটি বের করে স্ক্রিনের দিকে তাকায়। আর সেখানে জলজল করছে একটি অপরিচিত কিন্তু তার অনেক পরিচিত একটি নাম্বার। সে নাম্বারের এর আগে শুধু একবার কথা হয়েছিল তার, কিন্তু নাম্বারটি তার মস্তিষ্কে এমনভাবে গেঁথে গেছে যে সে কখনো ভুলবে না। এই নাম্বারটিতে কল দিয়ে মানুষটির কণ্ঠ শোনার ইচ্ছে তার মনে এখনও আসার পর অন্তত 100 বার এসেছে, কিন্তু সে শক্ত হয়ে লাগাম টেনে রেখেছে সেই সুপ্ত বাসনার উপর প্রতিবার। সে এখনও মানতে পারছে না যে একদিনই পড়েছে এক অবজ্ঞাত পুরুষের দিকে তার মনটি এভাবে চলে যাবে। কিন্তু সেই মানুষটি নিজে থেকেই তাকে কল দিয়েছে দেখে তার মনের প্রশান্তি ছিঁড়ে যায়। সে ধুক ধুক বুক নিয়ে ফোনটা রিসিভ করে কানে লাগিয়ে চুপ থাকে। কি বলবে বুঝতে পারছে না সে। অপর প্রান্তের লোকটিও চুপ করে আছে, তার নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে থেকে থেকে। এভাবে কতটা সময় পার হয়েছে জানে না শ্যামা, তবে তার প্রতিক্ষণ অবসান ঘটিয়ে অপর প্রান্ত থেকে আওয়াজ আসে। হ্যালো শ্যামা। এই দুটি শব্দ অপর প্রান্ত থেকে ভেসে আসে, তবে এই দুটি শব্দ যথেষ্ট ছিল শ্যামার বিক্ষিপ্ত মনকে শান্ত করার জন্য। এই লোক যতবার তার নাম ধরে ডাকে ততবারই মনে হয় তার জীবনে কলুষিত সব কিছু মুছে গেছে। তার মনের অপর শক্তির সঞ্চয় হয় যেন। এ কেমন মায়া, কেন এমন মায়া হয়? কোন মায়া বাঁধনে আটকে যাচ্ছে সে নিজেও বুঝে উঠতে পারছে না। শ্যামা ছোট্ট করে জবাব দেয়, হুম? কি হুম? কিছু বলছো না যে? চুপ করে থেকো না। আমি কি বলবো? ফোন তো আপনি করেছেন, তাহলে আপনার বলা উচিত। কেন ফোন করেছেন এত রাতে? কেন ফোন করেছি মানে? আমার মনে হয়েছে তুমি আমাকে অনেক মিস করছো, কিন্তু নতুন বউ তুমি, তাই নিজে থেকে কল দিতে লজ্জা পাচ্ছ। তাই তো তোমার কাজ সহজ করার জন্য নিজ থেকে কল দিলাম। ভাগ্যগুণে কত ভালো স্বামী পেয়েছো ভেবে দেখো একবার। শ্যামা বেহায়া লোকটির নির্লজ্জ কথাবার্তা শুনে স্তব্ধ খেয়ে যায়। তড়িঘড়ি করে জবাব দেয় সে। প্রথমত নিজেকে আমার স্বামী আর আমাকে বউটাকে বন্ধ করুন। আমাদের কোনো বিয়ে হয়নি। 100 বার বলবো, আমি যাকে ইচ্ছে আমার বউ ডাকবো, তাতে তোমার কি? আর আমাকে যখন স্বামী মানুই না, তাহলে একজন পরপুরুষকে মিস কেন করছিলে? স্বামী এই লোকের বেহায়াপনা দেখে প্রতিনিয়ত অবাক হচ্ছে। আমি কখন আপনাকে মিস করলাম? আপনার কি মাথা খারাপ? তাহলে আমাকে তুমি মিস করোনি এটা বলতে চাইছো? হ্যাঁ অবশ্যই, এটাই বলতে চাইছি। আমি কেন আপনাকে মিস করতে যাব? আশ্চর্য। আচ্ছা, তুমি যখন আমাকে মিস করোনি, তাহলে আমি ভুল বুঝে তোমাকে ফোন করে ফেলেছি। ঠিক আছে, ফোন কেটে দিচ্ছি তাহলে। রাখছি কেমন? না। সাথে সাথেই খানিকটা চিল্লে বলে উঠল শ্যামা। তার কয়েক সেকেন্ড লাগলো বোধগম্য হতে সে যে কী করে ফেলেছে, আর তা বুঝতে পারার পরই সাথে সাথে লজ্জায় গাল দুটো গরম হয়ে যায় শ্যামার। অপর প্রান্ত থেকে লোকটির গা জ্বালানো হাসি শব্দ শুনতে পাওয়া যায়। লজ্জায় ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। এদিকে লোকটি হাসতে হাসতে কোনো রকমের দম নিয়ে বলে, ছি শ্যামা, এমন মধ্যরাতে একজন পরপুরুষের সাথে ফোনে কথা বলতে চাইছো তুমি, যাকে কিনা তুমি মিসও করো না। তোমাকে আমি ভালো মেয়ে মনে করেছিলাম। এই বলে আবারও হাসতে থাকে সে আমার এবার বেশ অভিমান হয়। লোকটি ইচ্ছে করে তাকে ফাঁদে ফেলছে সব সময়। খানিকটা অভিমানী সুরে বলে ওঠে শ্যামা। আপনি এমন কেন বলুন তো? অপর পাশের মানুষটি মৃদুকণ্ঠে জবাব দেয়, কেমন যে আমি শ্যামা? আপনি ইচ্ছে করে আমাকে কথার ফাঁদে ফেলছেন। তুমি আমার ফাঁদে এই জন্যে পড়ছো কারণ তুমি তোমার আসল অনুভূতিগুলো আমার থেকে লুকানোর চেষ্টা করছো। শ্যামা এবার চুপ থাকে, কোনো জবাব দেয় না।
আমার প্রতি তোমার অনুভূতিগুলো প্রকাশ করতে এত কিসের ভয় শ্যামাবতী? সে আমার চোখের কোণে এবার অশ্রু জমতে শুরু করে। আজকাল এত ঘন ঘন কান্না চলে আসে কেন তার সে বুঝতে পারে না। কণ্ঠে যতটা সম্ভব নিজেকে সংযম করে জবাব দেয়। ভয় হয় আমার, প্রচণ্ড ভয়। পুরুষ মানুষ সৌন্দর্যের পূজারী। একবার এক মানুষকে ভালোবেসে তার প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করার কারণে ভরা মজলিসে অপমানিত হতে হয়েছে আমাকে। কারণ আমি নাকি বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিলাম। আপনিও তো সেই চাঁদ থেকে কম নন। আমি আপনাকে দেখিনি, কিন্তু আপনার কণ্ঠ শুনে প্রতিবারই মুগ্ধ হয়েছি। আপনার চেহারা যেমনই হোক, আপনার প্রতি অনায়াসে মুগ্ধতার হওয়া যায়। আপনি আমাকে একদিনের পরিচয় এতটা সম্মান দিয়েছেন, এতটা করেছেন আমার জন্য। এমনটা কোনো মানুষ আমার জন্য কখনো করবে কি না কল্পনাও করিনি কোনো দিন। এমন সম্মান প্রদানকারী পুরুষ প্রতিটি নারীর স্বপ্নের পুরুষ হয়। উপরওয়ালা আপনাকে যে ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ দিয়েছেন, কোনো কমতি নেই আপনার মধ্যে। তাহলে কি করে আপনাকে ভালোবাসার সাহস করি? আমাকে বলতে পারেন? আমার রূপ নেই, কোনো বিশেষ গুণ নেই, আমার বাবার কারিগরি টাকাও নেই। তাহলে আপনার সাথে আমার কিভাবে যায়? কিভাবে আমার অনুভূতিগুলো প্রকাশ করার সাহস করি? চুক্তি বিয়ে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আপনি এইভাবে আমার হৃদয় দখল করে নেওয়ার চেষ্টা করবেন আমি জানতাম না। আপনি যদি আমাকে আমার মায়ায় জড়িয়ে হারিয়ে ফেলেন, তাহলে কি হবে? এই ভয়ের কারণে আমি আমার অনুভূতিগুলো লাগাম টেনে রেখেছি। বলতে বলতে ফুপিয়ে কাঁদতে থাকে শ্যামা। মনের সব সংযমগুলো আর মনে বই বেড়াতে পারছে না সে। ভীষণ কষ্ট হচ্ছে তার। সে আমার এমন উত্তর শুনে অনেক হতাশ হয়। লোকটি নিজে তাকে তার অনুভূতি প্রকাশ করতে বলেছে, আর সে যখন ইমোশনাল হয়ে নিজের মনে সব অনুভূতি তুলে ধরেছে, তখন উনি কিছু না বলে এভাবে অন্য বিষয়গুলো ভিতরে চলে গেল যেন কিছু হয়নি। এতটা পাষাণ কেন হঠাৎ তার প্রতি? সে একটু মিথ্যা সান্ত্বনা পাওয়ার যোগ্যতাও রাখে না, নাকি উনিও বাকি সব পুরুষদের কাতারই পড়ে? সেই চিনতে দেরি করেছে। এসব ভাবতে ভাবতে মনটা বেশি ওঠে তার। অবশ্য সে এসবের কিছু বলল না। সেও বাস্তবতার মনোযোগী দেয় এবার। ফোনে কথা বলতে বলতে সে ভুলেই গিয়েছিল সে যে অপারেশন থিয়েটারের সামনে বসে আছে। বাবার অপারেশন এখনও চলমান। সে তার কান্না সংযম করে উত্তর দেয়, বাবার অপারেশন এখনও চলছে। 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, এখনো কোনো খবর আসছে না ভেতর থেকে। ভয় লাগছে তোমার? অনেক ভয় হচ্ছে। ডাক্তার বলেছে অপারেশনের রিস্ক আছে, বাবা নাও বাঁচতে পারেন। ভয় পেও না শ্যামা, উনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। তাই যেন হয়। এরপর আবার বেশ কিছুক্ষণ নীরবতা। অপর প্রান্তের মানুষটি কিছু বলার জন্য ইতস্তত করতে থাকে। শেষমেশ করেই ফেলে সে প্রশ্নটি, শ্যামা, তোমাকে একটা প্রশ্ন করি। এই লোকের কথায় বিষয়বস্তু পরিবর্তনে স্পিড দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছে শ্যামা। এখন আবার কী প্রশ্ন করবে উনি? সে দীর্ঘ কণ্ঠে জবাব দেয়, অবশ্যই করতে পারেন। বলেছিলাম কি? লোকটা ইতস্তত করতে থাকে। শ্যামা ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকে তিনি কি বলবে শোনার জন্য। তবে অবশেষে শুনল যে কথা তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। বলেছিলাম কি শ্যামা, যদি এমন হয় এই পৃথিবীতে একমাত্র আমি তোমাকে সুন্দর ভাবি, তোমাকে তুমি যেমন সেই রূপে শ্রেষ্ঠ মনে করি, তোমাকে নিজের সবটা দিয়ে আগলে রাখি, আর বাকি দুনিয়ার সবাই তোমাকে অসুন্দর ভাবে, স্বার্থপর ব্যবহার করে, ঘৃণা করে, একমাত্র আমি শুধু তোমাকে ভালোবাসা দিই, তোমাকে সব আবদার আমার দ্বারাই মেটাতে হয়, তোমার রূপের প্রশংসা করি, তোমার সব আবদার পূরণ করি, তোমার কল্পনার স্বপ্ন পুরুষের মতো সম্মান দিই। তোমার জন্য কি তা যথেষ্ট হবে? শুধুমাত্র আমার ভালোবাসা কি যথেষ্ট হবে তোমার জন্য? আবার আর বাকি দুনিয়ার মধ্যে তুমি কাকে বেছে নেবে? আমাকে নাকি দুনিয়াকে? তুমি কি আমাকে বেছে নেবে নাকি দুনিয়ার বাকি সবাইকে? কথাগুলো শুনতে শুনতে সে একটি ঘরের মধ্যে চলে যায়। নির্বাক হয়ে যায় সে। শুধু বুকের পাশটা যেন হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে। তার অন্যরকমের অনুভূতি হচ্ছে এবং একরাশ ভালো লাগা ছেয়ে যায় তার মন প্রাণে। এই সময় অপারেশনের থিয়েটারের দরজা খুলে ডাক্তার বের হয়ে আসে। ডাক্তারকে দেখে শ্যামা বিচলিত হয়ে বলে ওঠে, শুনুন না, ডাক্তার বের হয়ে এসেছে অপারেশনের থিয়েটার থেকে, আমি আপনাকে পরে ফোন করি। অপর প্রান্ত থেকে জবাব আসে, ফোন করার দরকার নেই শ্যামা। আমার প্রস্তাবের জবাব যদি হ্যাঁ হয়ে থাকে, তুমি যদি আমাকে বেছে নিয়ে থাকো, তাহলে যত দ্রুত সম্ভব আমার কাছে চলে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। ফোনের লাইন কেটে যায়। তারপর শ্যামা সেখানে থম মেরে দাঁড়িয়ে থাকে। সে ভাবনা থেকে বের হয়ে আসে যখন ডাক্তার তাকে ডাক দেয়। বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে।
ওনার জ্ঞান এখনও ফেরেনি। ডাক্তার বলেছেন আরও কিছুদিন রেখে অবজারভেশন করতে হবে, তারপর বাসায় নিয়ে যেতে পারবে বাবাকে। সেটা কোনো বড় কথা নয়। এই মুহূর্তে সবথেকে বড় কথা হলো বাবা সুস্থ হয়ে উঠবেন। আজ অনেক দিন বাদে তাদের পরিবারের মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। মা আর হেনা সকাল সকাল নাস্তা নিয়ে হাসপাতালে চলে এসেছে। তাদের চোখ মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। তা দেখে শ্যামার মনটাও খুশিতে ভরে যায়। এই মুহূর্তে শ্যামার বাবার কেবিনে বসে নাস্তা করছে শ্যামা। মা বাবার বেডের পাশে টুলটিতে বসে বাবার দিকে চেয়ে আছে। আর হেনা, সে কোনো এক অবজ্ঞতার কারণে তখন থেকে শ্যামার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু জরিপ করে চলেছে। শ্যামা খাবার থেকে মুখ তোলে হেনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কী রে, এভাবে তাকিয়ে আছিস কেন, কিছু বলবি? হেনা তার থুতনিতে হাত বুলাতে বুলাতে গোয়েন্দাদের মতো করে বলে, আপু, তুমি কি তোমার মুখে কিছু দিয়েছ? শ্যামা মাঝপথে খাওয়া বন্ধ করে বুড়কুচকে তাকায় হেনায় দেখে। মানে কি বলছিস, খোলাসা করে বল। না মানে, তুই কালকে ফেরার পর থেকে মনে হচ্ছে তোর মুখের রং আগে থেকে একটু হালকা হয়ে গেছে। তখন ব্যাপারটা তেমন গুরুত্ব দেইনি আমি, কিন্তু এখন কাছ থেকে দেখে এবার আমি শিওর, নিশ্চিত। বল না, বল না আপু, তুই মুখে কিছু দিয়েছিস নাকি? কি যা তা বলছিস? কখনো আমাকে দেখেছিস মুখে কিছু মাখতে? এক কাজ কর, এই হাসপাতালে চক্ষু বিশক যে ডক্টর আছে খুঁজে তোর চোখটা দেখিয়ে তাকে, তোর চোখে সমস্যা আছে। উফ, আমার চোখে ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তোর আমার কথা? মা, তুমিই বলো, আপনার গায়ের রঙটা আগে থেকে হালকা লাগছে না? মা এবার বিরক্তির সাথে জবাব দেয়, হেনা, সকাল সকাল কী শুরু করেছিস? মেয়েটা এতক্ষণ পর খেতে বসেছে, খাওয়ার পরে জ্বালাস না তো। সরি, খাওয়ার পরে জ্বালাস না তো ওকে। হেনা মায়ের বকুনি খেয়ে গাল ফুলে বসে থাকে আর শ্যামা তা দেখে হাসতে হাসতে খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়া শেষে মায়ের গলায় ভেসে আসে, শ্যামা, এবার তুই আমাদের বলবি এতগুলো টাকা কিভাবে জোগাড় করলি? শ্যামা মায়ের দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, আমি এই ব্যাপারে এখন কথা বলতে চাইছিলাম। শ্যামা মনে মনে সবটা আবার গুছিয়ে নেয়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে ফিরে যাবে নির্জন কুঠিরে। সে পুরো দিন এই নিয়ে ভেবেছে, সে পুরো দুনিয়া আর সেই মানুষটির মধ্যে মানুষটিকে বেছে নিয়েছে। সম্পূর্ণ আবেগের বা সেই সিদ্ধান্তটা নিয়েছে সে। এর পরিণতি কী হবে এটা তার কাছে অনিশ্চিত এখনও। তাই এখনও সে তার পরিবারকে জানাতে চায় না যে সে একটি চুক্তির বিয়ে করতে চলেছে। মিথ্যা বলার অভ্যাস একদম নেই শ্যামার। তবু সে অনেক মাথা হাতড়ে একটা জবাব তৈরি করেছে। মা, আমি কাল অনেক ভালো একটা চাকরি পেয়েছি। কাল টাকা জোগাড় করতে গিয়ে একটা ঘটনার সম্মুখীন হই আমি। এক ভদ্রলোক কালকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছিলেন। উনি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। মানুষজন সবাই তামাশা দেখছিল তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে। তো আমি আর না পেরে কয়েকজনের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যাই। তার ফোন ভেঙে যাওয়ার তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। এখন আমি তো ওনাকে এভাবে একা ফেলে চলে যেতে পারি না, তাই না? তো আমি সারা রাত হাসপাতালেই ছিলাম। মধ্যরাতে ওনার জ্ঞান ফিরে তখন আমি সবটা ওনাকে জানাই উনি এখানে কেমন করে আসলেন। এখন ওনার জ্ঞান ফিরলেও আমি তো মাঝরাতে একা মেয়ে ফিরে আসতে পারি না, অগত্যা সেখানেই বসেছিলাম। সেখানেই কথায় কথায় তিনি আমার সমস্যার কথা জানতে পারেন। তারপর তিনি আমাকে তার কোম্পানিতে চাকরি অফার করেন। এই টাকাগুলো তিনি আমাকে অ্যাডভান্স হিসেবে দিয়েছেন, বেতন থেকে কেটে নেবে মাসে মাসে। এক নাগারে এতগুলো মিথ্যা বলতে গিয়ে হাঁপিয়ে ওঠে শ্যামা। সে নার্ভাস হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। এমন ফিল্মি কাহিনী বলে মনে মনে তার নিজেকেই অনেক লজ্জা লাগছে। ছোটবেলায় বিটিভিতে আলমগীর আর জসিমের যত ফিল্ম দেখেছিল তার সবটা ঢেলে দিয়েছে তার এই কাহিনীর মধ্যে। মা আবার ধরে ফেলবেন না তাই মিথ্যাটা। আস্তে আস্তে চোখ খানিকটা তুলে মায়ের দিকে তাকায়। মা কেমন বড় বড় চোখ করে গম্ভীর হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মানে কি উনি বুঝে ফেলেছেন তার মিথ্যাটা? একসময় মায়ের গম্ভীর গলাটা ভেসে আসে, উপরওয়ালার খেলা দেখেছিস? তিনি ঠিক কাউকে পাঠিয়ে দিয়েছেন আমাদের সাহায্য করতে। তোর বাবা পুরোপুরি সুস্থ হলে আমি কতগুলো মিসকিন খাওয়াবো ঠিক করেছি। লোকটা কোন হাসপাতালে আছে রে? গিয়ে একবার নিজ থেকে ধন্যবাদ দিতাম। আমাদের এই দুর্দিনে লোকটা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাকে তো অন্তত ধন্যবাদটা দিতে হয়। শ্যামা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। তার মাটা সত্যি অনেক সরল সোজা। এমন ফিল্মি কাহিনী উনি বিশ্বাস করে নিয়েছেন। হেনার দিকে চোখ দুটি বড় বড় করে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দৃষ্টি পুরোপুরি অগ্রাহ্য করে শ্যামা জবাব দেয়, না মা, তার দরকার নেই। তোমার পক্ষ থেকে ধন্যবাদ আমি দিয়ে দেব পরে। এখন ওনার পরিবার এসেছেন হাসপাতালে,
আমরা অপরিচিতরা গিয়ে ভিড় করলে ব্যাপারটা বেমানান দেখাবে। মা মাথায় নেড়ে বললেন, হুম, তা অবশ্য ঠিক বলেছিস। তা কাজটা কিসের? অফিস কোথায়? আসলে মা, আমার পোস্টিংটা গ্রামে হয়েছে। হাজার হোক নতুন তো আমি। ওইখানে কোয়ার্টারে থাকার ব্যবস্থা রয়েছে। আমাকে যত দ্রুত সম্ভব জয়েন দিতে বলেছে। কাজটা সেখানে গেলে বুঝিয়ে দেবে। আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো একদিন। সে কি, শহরের বাইরে যেতে হবে তোকে? তুই একা মেয়ে কীভাবে থাকবি? মা চিন্তিত স্বরে বলে উঠল, কিছু হবে না মা, ওখানে আমার মতো আরও অনেকেই আছে। আমি ঠিক মানিয়ে নেব, তুমি চিন্তা করো না। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চিন্তা হলেও তোকে থামানোর মুখ নেই আমার। লোকটি তোকে বিশ্বাস করে চাকরি দিয়েছে, এতগুলো টাকা দিয়ে সাহায্য করেছে। এখন তো তার বিশ্বাস ভঙ্গ করতে পারবি না। শোন মা, মন থেকে কাজ করবি, কখনো নিরাশ করবি না লোকটিকে। হ্যাঁ মা, আমার মনে থাকবে। আমি তাহলে আজই রওনা দিতে চাই মা। বাবা পুরোপুরি সুস্থ হলে সময় লাগবে। তুমি আর হেনা নিজেদের আর বাবার খেয়াল রেখো। তোমার অ্যাকাউন্টে আমি কিছু টাকা পাঠিয়েছি। বাবার ওষুধ আর ডাক্তারের খরচ নিয়ে কোনো চিন্তা করো না। এই বলে শ্যামা মাকে জড়িয়ে ধরে। মাও তাকে জড়িয়ে ধরে বলে, আজই চলে যাবি? শ্যামা আনমনে উত্তর দেয়, হ্যাঁ মা, আমি তাকে আর অপেক্ষা করাতে চাই না। ঠিক আছে, সাবধানে থাকিস তবে মা। স্টেশনে বেঞ্চে বসে আছে, তার ট্রেনের জন্য অপেক্ষা করছে শ্যামা। বাড়ি ফিরে তার জিনিসপত্র গুছিয়ে স্টেশনে আসতে তার বেলা 1টা বেজে গেছে। পরের ট্রেন 2টো বাজে ছাড়বে। তাই 1 ঘন্টা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দুপুরের খাবারটা একটা প্যাকেট বিস্কুট আর কলা দিয়ে চালিয়ে দিয়েছে। বাইরের রেস্তোরাঁর খাবার একদম সহ্য করতে পারে না সে। খাবার শেষ করে তার হবু স্বামীর ফোনে দেয় শ্যাম। সে যে আসবে তার অন্তত জানিয়ে দেওয়া উচিত বলে মনে হয় তার। তার নাম্বার ডায়াল করে কানে ধরে শ্যামা। অপর প্রান্তে রিং হচ্ছে। রিং পড়তে পড়তে বন্ধ হয়ে যায়, তবু কেউ ধরল না ফোন। পরপর 2বার ফোন দিয়ে দেখে ফোনটি একইভাবে রিং হচ্ছে, কিন্তু ফোন কেউ ধরছে না। সে ফোনটি রেখে দেয়। ফোনে না পেয়ে একটি মেসেজ পাঠিয়ে দেয় যে সে আসছে বলে। নিজে নিজে আনমনে বিড়বিড় করে বলে, অসময়ে আপনি আমাকে ফোন করে চমকে দেন, আর আমার সময় ফোনটা ধরলেন না। এটা কি অবিচার নয়? এই সময় কোথাও হট্টগোলের আওয়াজও শুনতে পায় সে। তার উস্কো খুঁজতে গিয়ে দাঁড়িয়ে থেকে কিছুটা দূরে একটি টঙের সামনে এক বুড়ো ফকিরকে দেখতে পায় সে। ফকিরটি কাতর স্বরে অনুরোধ করছে, বাছা, 2টা কিছু খেতে দে না। বহুত দিন খিদে পেয়েছি, কিছু খাই নাই। উপরালা তোর ভালো করবো রে। এদিকে দোকানদার লোকটার হৃদয়ভাবে তাকে ভাগিয়ে দিচ্ছে, এই চাচা, জান তো, এখন ধান্দা টাইম আমার। অন্য কোথাও গিয়ে মরেন গা, আমার কাছে পাইবেন না। ফকিরটি আবার কাতর স্বরে বলে, এমন করে বলিস না বাচ্চা, বড্ড খিদা পেয়েছে আমার। আমাকে উপরওয়ালার ওয়াস্তে কিছু খেতে দে না। এই শালার বুইরা, তোর ভালোই ভালোই কইতাছি, যাইন তেকা, কানে যায় না। দাঁড়া তুই, তোর ফকিরগিরি আমি ভালো করে বুঝাইতাছি। এই বলে দোকানদার লোকটি একটি চিকন ঝাড়ু নিয়ে বুড়ো লোকটিকে মারতে আসে। এসব দেখে আর সহ্য করতে পারল না শ্যামা। দ্রুত কদমে হেঁটে গিয়ে বুড়ো লোকটির গায়ে আঘাত লাগার আগেই ঝাড়ুটি ধরে ফেলল সে। ঝাড়ুটি লোকটির হাত থেকে ছিনিয়ে নিয়ে একপাশে ছুঁড়ে ফেলল শ্যামা। তারপর তেজি গলায় বলে ওঠে, আপনি কি মানুষ নাকি পশু? এমন বয়স্ক একজন মানুষের উপর প্রহার করেছেন, আপনার লজ্জা করে না? দোকানদার লোকটি তাকে এবার উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে বিরক্তমাখা কণ্ঠে বলে ওঠে, দেখেন আফা, আপনি মাঝখানে আইসেন না। আপনি মাইয়া মানুষ, আপনি এসব থেকে দূরে থাকেন। আমি মেয়ে মানুষ ঠিক আছে, কিন্তু আপনি একজন দুর্বলের উপর প্রহার করে আপনার কোনো পুরুষত্বের প্রমাণ করতে চাইছেন। ঝামেলা থেকে ততক্ষণে আশেপাশের মানুষগুলোর দৃষ্টি আকর্ষণ হয়েছে। সবাই যে যার জায়গা থেকে ঝগড়া দেখছে। দোকানদার আশেপাশের লোকজনকে দেখে নিচু গলায় বলল, দেখেন আফা, আপনি জানেন না এসব ভিক্ষুকদের, এরা সবসময় ফাউল চাইতে আসে। আমি গরিব মানুষ, আমি সবাইরে ফাউল খাওয়াইতে পারতাম না। আমার তাহলে চলবো কি তা দিয়া? তাই বলে আপনি প্রহার করবেন? মানুষের পেটে খিদা লাগতেই পারে, খিদা জ্বালা সহ্য করতে পারে না মানুষ, খাবার জন্য চুরি ছিনতাই করে ছাড়ে। তিনি তো আপনার সাথে সেসব কিছু করেননি। একটু খাবার না হয় চেয়েছেন, আপনি না দেন, তাই বলে তাকে মারবেন আপনি? আচ্ছা আফা, আমার ভুল হয়ে গেছে, মাথা ঠিক ছিল না। চাচা, আপনিও মাফ করে দেন আমারে। তাই আমি ফাও দিতে পারবো না, আমার পোষাবে না তাইলে। আপনার ফাও দিতে হবে না, আমি দেবো ওনাকে। ওনার খাবার দিন, টাকা আমি দেব। বুড়ো লোকটি
লোকটি এতক্ষণ শ্যামার দিকে তাকিয়েছিল। শ্যামা লোকটির দিকে ভালোভাবে তাকালো। লোকটির বয়স 70 থেকে 80 তো হবেই। এক গাল সাদা দাড়ি, বয়সের মাঝে কুঁজো হয়ে হাঁটছেন। হাতে একটি পুরনো লাঠি, যেটি ভর দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন কোনো মতে। পরনে তার ছেঁড়া ময়লা এক আলখাগ্গা, মাথায় লাল রংচটা গামছা বাঁধা। কাঁধে ঝোলালো আছে একটি কাপড়ের বানানো ময়লার পুটলি। তার মধ্যে না জানি কি রেখেছেন উনি। লোকটি তার ধূসর রঙের চোখ দুটো দিয়ে শ্যামার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। শ্যামা লোকটির দিকে একটু কুঁজো হয়ে স্মিত হেসে জিজ্ঞেস করে, চাচা, এখান থেকে কি খাবেন বলেন? আজ আমি খাবো আপনাকে। লোকটি ফ্যাসফ্যাসা গলায় একটু হাসির চেষ্টা করে, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে কতটা দুর্বল উনি। লোকটিকে দেখে সে আমার অনেক মায়া হয়। লোকটি তার বৃদ্ধ কুচকে যাওয়া হাত বাড়িয়ে শ্যামার মাথায় হাত বুলায়। শ্যামা তা সরিয়ে দেয় না। সে এখনো হাসি মুখে তাকিয়ে আছে লোকটির দিকে। লোকটি তার ফ্যাসফ্যাসা কণ্ঠে বলে ওঠে, উপরওয়ালা অনেক ভালো একজন বান্দারে পাঠাইছে এই দুনিয়াতে। তুই অনেক ভালো রে মা, তোর মনটা ভারী সুন্দর। আমি ফকির মানুষ মা, আমারে তুই নিজ থেকে যা দিবি তাই যথেষ্ট। শ্যামা হেসে উত্তর দেয়, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার আনছি আপনার জন্য। এই বলে শ্যামা টঙের খাবার হিসেবে কী আছে দেখতে থাকে। বিস্কুট, পাউরুটি, কলা এসব ছাড়া কিছুই দেখতে পেল না সে। স্টেশনের রং টঙগুলোতে এর চেয়ে ভালো কিছু পাওয়া যায় না। সে এক প্যাকেট পাউরুটি, দুটো কলা আর একটি পানি বোতল কিনে দাম মিটিয়ে তা বৃদ্ধ ফকিরের দিকে এগিয়ে দেয়। লোকটি কাঁপা কাঁপা হাতে তা নিতে নিতে একদিকে তাকিয়ে কাউকে উদ্দেশ্য করে বলে ওঠে, কী রে বাসা, তুইও খাবি নাকি? আয় আয়, একসাথে খাই। শ্যামা পিছনে ফিরে তাকিয়ে দেখল একটি ছেঁড়া কাপড় পরা 5 থেকে 6 বছরের বাচ্চা তাদের দিকে চেয়ে আছে। এই লোকটি বোধহয় স্টেশনে ভিক্ষা করে। ছেলেটির খাবারগুলোর দিকে লোভতুপ দৃষ্টিতে তাকিয়েছিল। বৃদ্ধের ডাক পেয়ে ছুটে আসে তার দিকে। বৃদ্ধ নিচে মাটিতে বসে পড়ে। তারপর পাউরুটি আর কলা থেকে ছেলেটাকে অর্ধেক দেয়, বাকি অর্ধেক নিজে খাওয়াতে শুরু করে। শ্যামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবটা। এর থেকে সুন্দর দৃশ্য হতেই পারে না পৃথিবীতে। মানুষ মানুষের প্রতি মায়া দেখাচ্ছে, এই যে সুন্দর কিছু আর হতে পারে নাকি? শ্যামা এসে লোকটিকে বলে, চাচা, এইটুকুতে আপনাদের খিদা মিটবে না, আমি আর একটা কিনে দিই পাউরুটি। ফকিরটি আবার ফ্যাসফ্যাসে গলায় হেসে জবাব দেয়, না রে মা, এই বৃদ্ধ ফকিরের খাবারের সে ভালোবাসার কাঙ্গাল। তুই যা দিয়েছিস তাতে আমার পেট মন দুইটাই ভরে গেছে। শ্যামা মিষ্টি এসে তাকে কিছু টাকা দিতে চাইলে সেই নেয় না, বলে ওঠে, আমি ভিক্ষা নিই না রে মা, মানুষ দয়া আর ভালোবাসা নিই। ভিক্ষা লাগলে উপরওয়ালার নামে কিছু চেয়ে নিই, তখন তার প্রিয় বান্দারা ভালোবেসে কয়টা অন্ন দিলে তাতে আমার মন চলে যায়, ভরেও যায়। শ্যামা লোকটিকে যত দেখছে, যত শুনছে, ততই অবাক হচ্ছে, বা এমন মানুষও রয়েছে পৃথিবীতে। লোকটির জন্য মনের মধ্যে সম্মান সৃষ্টি হয় তার। ট্রেন চলে আসার সময় হয়ে যাচ্ছিল। সে আবার বৃদ্ধ লোকটির কণ্ঠ শুনতে পায়। সে কণ্ঠে এক ধরনের গম্ভীর্যের ছাপ রয়েছে, যা এতক্ষণ ছিল না। তুই কি নিশ্চিত মা? শ্যামা অবাক হয়ে ফিরে জিজ্ঞেস করে, আমাকে কিছু বলছেন চাচা? তুই যে পথে যাবি বলে ঠিক করেছিস, তুই কি নিশ্চিত? যাওয়ার আগে আরেকবার ভালো করে ভাববা নে মা। শ্যামা কথাগুলো তেমন গভীরভাবে চিন্তা করেনি। সে ভেবেছে সে চলে যাচ্ছে বলে লোকটি কষ্ট পাচ্ছে, তাকে না যেতে বলছে। শ্যামা হেসে উত্তর দেয়, হ্যাঁ চাচা, আমাকে যেতেই হবে। ভাগ্যে থাকলে আবার দেখা হবে, দোয়া করবেন আমার জন্য। এই বলে শ্যামা দ্রুত পায়ে হেঁটে চলে যায় ট্রেনের দিকে। পিছনে সে বৃদ্ধ ফকিরের চেহারায় বেদনা মিশ্রিত অভিব্যক্ত ফুটে ওঠে। সে একা ধ্যানে শ্যামার গমন পথে তাকিয়ে থাকে, আনমনে বলে ওঠে, তুই মানুষটা বড্ড ভালো রে, কিন্তু বড় কঠিন ভাগ্য রে তোর মা। যেই পথে তুই বেছে নিয়েছিস সেই পথ তোকে পুরোপুরি নিঃস্ব করে দিবে।